হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকে কার্যক্ষমতা শক্তি অধ্যায়ের কার্য নিয়ে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো করে দেখবে, তাহলে তোমাদের বিষয়বস্তুটি খুব সহজ লাগবে। তাহলে মূল আলোচনায় আসি। কার্য বা ওয়ার্ক। তোমরা সারাদিন অনেক কার্য করো, কেউ সাইকেল চালাও, কেউ খেলাধুলা করো, বাজার যাও, কেউ বন্ধুর সঙ্গে গল্প করো, এগুলো সবই কাজ, তাই তো? কিন্তু পদার্থবিজ্ঞানে বা বিজ্ঞানের ভাষায় কিন্তু কার্য একটু আলাদা। পদার্থবিজ্ঞানে বা বিজ্ঞানে কার্য বলতে তোমার বল প্রয়োগ করার পর যদি বস্তু সরণ হয় তবেই সেটা কার্য করছে বলে ধরা হয়। ধরো তুমি রাস্তায় দাঁড়িয়ে বন্ধুর সঙ্গে গল্প করছো, তুমি একটা বল প্রয়োগ করছো, কিন্তু সেখানে কিন্তু তোমার স্মরণ হচ্ছে না, তুমি দাঁড়িয়ে গল্প করছো, তোমার কোনো স্মরণ হচ্ছে না, তাহলে কিন্তু এটা তুমি কার্য করছো না, ঠিক আছে? বা তুমি কোনো একটা নদীর স্রোতে একটা বস্তু, কোনো একটা নৌকা ভেসে যাচ্ছে, ঠিক আছে? তা তুমি সেটাকে ধরে আটকালে, যেহেতু নৌকাটা স্থির হয়ে আছে জলের মধ্যে আটকে রেখেছো, তাহলে এক্ষেত্রে স্মরণ হচ্ছে না, সরে যাচ্ছে না বস্তুটা বল প্রয়োগ করার ফলে, তাই এক্ষেত্রে তুমি কিন্তু কোনো কার্য করছো না, ঠিক আছে? তাই বিজ্ঞানের কার্যটা একটু আলাদা। তাহলে বিজ্ঞানের কার্য মানে কি? কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হলে যদি বলের অভিমুখে বস্তুটি স্মরণ হয় তবেই ধরা হবে প্রযুক্ত বল কার্য করেছে। তাহলে কার্যের সংজ্ঞাটা কি? তাহলে দেখো লিখছি, কার্য সংজ্ঞা কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করার ফলে যদি বলের অভিমুখে বস্তুটির স্মরণ হয় তবে প্রযুক্ত বল কার্য করেছে বলে ধরা হয়, ঠিক আছে? প্রযুক্ত বল কার্য করেছে বলে ধরা হয়, ঠিক আছে? তার মানে তুমি বল প্রয়োগ করছো এবং বলের প্রয়োগ করার ফলে যদি বস্তুটা স্মরণ হয়ে যায় তবেই সেটা কার্য করছে। তুমি দাঁড়িয়ে থাকছো, দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছো, বা কোনো দারোয়ান কোনো বাড়ি পাহারা দিচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা কার্য করছে না, কারণ কি? তাদের স্মরণ হচ্ছে না। তুমি যতই বা কোনো একটা পাথরকে, ঠিক আছে, বড় পাথরকে তুমি খুব চেষ্টা করছো সরানোর জন্য, তুমি যতই পরিশ্রম করো না কেন, যদি পাথরে সরাতে না পারো, ঠিক আছে, তাহলে তুমি কোনো কার্য করবে না, হয়েছে? তাহলে কার্যের ক্ষেত্রে স্মরণটা অবশ্যই দরকার, স্মরণ না হলে সেটা কোনো কার্য করে না। তাহলে কার্য কীভাবে আমরা পরিমাপ করব? কীভাবে কার্য পরিমাপ কীভাবে করব? কার্যের পরিমাপ, ঠিক আছে? কীভাবে পরিমাপ করব? তাহলে বুঝতে পারছো কার্য মানে কি? কোনো একটা বস্তুর বল প্রয়োগ করছো, ধরো একটা এখানে বস্তু আছে, ধরো একটা এখানে কোনো একটা বস্তু আছে, একটা বস্তু, এই বস্তুটাকে তুমি কী হচ্ছ, বল প্রয়োগ করে এদিকে টানছো, তারপরে বস্তুটা এইদিকে সরে গেল, ধরো এইদিকে সরে গেল, এই জায়গায় চলে গেল, ঠিক আছে? তাহলে এইদিকে হচ্ছে কি স্মরণ হয়েছে কত? এস, এটা হচ্ছে স্মরণ, বা কি বলতে পারো, এটা বলের অভিমুখে বস্তুর অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে? যেদিকে বল প্রয়োগ করছে সেদিকে এই দূরত্বটা সে অতিক্রম করছে, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে কৃতকার্য কত হবে? যে বলটা প্রয়োগ করছি সেইটা, তাহলে এক্ষেত্রে কৃতকার্য কত হবে?
তাহলে কৃতকার্য সবসময় কী হয়, প্রযুক্ত বল গণিত, ঠিক আছে, যে সরণটা হচ্ছে এটা সরণ বা বলের অভিমুখে বস্তুর অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে, এখানে তাহলে কী বল প্রয়োগ করা হয়েছে, এফ বল প্রয়োগ করা হয়েছিল আর সরণ হয়েছে এস। ঠিক আছে, তাহলে এই হলো কার্য। তাহলে অনেক সময় দেখা যায় যেদিকে বল প্রয়োগ করছি সেই দিকে বস্তুটা সরণ হয় না অনেক সময়। তা সেক্ষেত্রে কৃতকার্য কী হবে, ধরো একটা বস্তু আছে এখানে, এটা মনে করো ভূমি, এই মনে করো এখানে একটা বস্তু। ঠিক আছে, এই বস্তুটাকে আমি এই বরাবর টানছি, এই বরাবর টানছি, বা কোনটা রোলার তো জানো একটা ভারী একটা লোহার একটা দণ্ড এরকম থাকে না, গোলাকার একটা রোলার থাকে, যেগুলো মাটিটাকে লেবেল করতে কাজে লাগে, তাই তো। এদিকে হ্যান্ডেল থাকে, এইভাবে হ্যান্ডেল থাকে, এইভাবে টানতে হয়। তাহলে ধরো একটা রোলার আছে, এদিকে আমি এফ বল প্রয়োগ করে আমি এদিকে টানছি, তাহলে এই বস্তুটা কী হচ্ছে, এইদিকে সরে আসছে, এই জায়গায় এলো। ঠিক আছে, সরণের পর এই জায়গায় এলো। তাহলে দেখো বস্তুটার বল প্রয়োগ হচ্ছে কিন্তু এইভাবে বল প্রয়োগ করছি, আর সরণ হচ্ছে কিন্তু এই অনুভূমিকভাবে ভূমি বরাবর সরণ হচ্ছে, মানে বল যেদিকে প্রযুক্ত হচ্ছে সেই দিকে কিন্তু বস্তুটার সরণ হচ্ছে না। তাহলে এক্ষেত্রে কৃতকার্য কেমন হবে, তাহলে দেখো এদিকে বল প্রয়োগ করা সত্ত্বেও বস্তুটা যেহেতু এই বরাবর সরণ হচ্ছে, তার নিশ্চয়ই এই বরাবর কিছু একটা বল কাজ করেছে, তা সেই বলটাকে আমাকে বের করতে হবে। তোমরা সবসময় মনে রাখবে, বল যখন সরণের সঙ্গে এরকম কোণে থাকবে, কোণে কাজ করবে, তখন সে বলটা দুটো ভাগে ভেঙে যায়। ঠিক আছে, দুটো উপাংশে ভেঙে যায়। একটা উপাংশ ধরো এই একটা উপাংশ এই উলম্ব বরাবর কাজ করে, লম্ব বরাবর বলের উপাংশ কাজ করে, আর একটা উপাংশ এই বরাবর কাজ করে। ঠিক আছে, এই যে বলটা আছে এই বলটা দুটো উপাংশে ভেঙে যায়। একটা বল উপর দিকে এই উলম্ব বরাবর, এটা হচ্ছে উলম্ব উপাংশ বলে, আর এইটাকে বলা হচ্ছে কি অনুভূমিক উপাংশ। ঠিক আছে, এটা হচ্ছে অনুভূমিক উপাংশ, আর এইটা হচ্ছে থিটা কোণ, এটা থিটা বলা হয়। ঠিক আছে, তাহলে এই দুটো উপাংশে ভেঙে যায়। এই যে এই অনুভূমিক উপাংশ, এই অনুভূমিক উপাংশটার মান হচ্ছে কি এফ কস থিটা, আর উলম্ব উপাংশটা হচ্ছে কি এফ সাইন থিটা। তাহলে এফ কস থিটা বস্তুটাকে অনুভূমিক বরাবর সরিয়ে নিয়ে যায়, আর এফ যে সাইন থিটা আছে এই সাইন থিটা কী করে, এই বস্তুটা ওজনটা কমাতে সাহায্য করে। কারণ এই যে বস্তুটা যেটা আছে এই বস্তুটার নিজস্ব একটা ওজন আছে, সেই ওজনটা কী বরাবর নিচের দিকে কাজ করে। ঠিক আছে, ওজন। এই যে রোলারগুলো যে টেনে নিয়ে যায়, রোলারগুলো তো অনেক ভারী। ঠিক আছে, অনেক ভারী, লোহার একটা বিরাট বড় একটা অংশ, সেটাকে মাটি লেভেল করতে রোলার ব্যবহার করা হয়, সেটা খুব ভারী, একজন মানুষ তুলতে পারবে না, অথচ কিন্তু একজন সেটাকে টেনে নিয়ে যেতে পারে। তা সেটা কেন হচ্ছে, তাহলে এক্ষেত্রে কি হয়, যখন এই বরাবর টানা হয় রোলারটাকে, তাহলে কি হয়, এই যে উপরের যে উলম্ব উপাংশ কী করে, সে কী করে ওজনের দেখো বিপরীত দিকে কাজ করে, মানে রোলারটা যেটা আছে এই রোলারটা, এটা ধরো রোলার, তাহলে এর ওজনটা কী করছে, নিচের দিকে কাজ করছে। ঠিক আছে, একে কী করে, রোলারটাকে নিচের দিকে ধরে রাখছে, আর এই যে উপাংশ যেটা আছে উলম্ব উপাংশ কী করে, ওপর দিকে কাজ করে বিপরীত দিকে, তার কি এর ওজনটা হ্রাস করতে সাহায্য করে। ঠিক আছে, তারপরে যখন টানবে তখন এই অনুভূমিক যে উপাংশটা আছে সেটা কী হবে, এটা রোলারটাকে বয়ে নিয়ে যায়। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি কোন বলটা এই বস্তুটাকে বয়ে নিয়ে যাচ্ছে, এই যে সরণের দিকে, এই অনুভূমিক উপাংশটা মানে কি, এটা সরণের অভিমুখে বলের উপাংশ, এটা মানে কি সরণের যেদিকে সরণ হচ্ছে সেই অভিমুখে বলের উপাংশটা। ঠিক আছে, এটা সরণের অভিমুখে বলের উপাংশ। ঠিক আছে, তাহলে এই উপাংশটা কী হচ্ছে, বলটাকে এই
রোলারটাকে বা বস্তুটাকে সরিয়ে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কৃতকার্য কত হচ্ছে, এক্ষেত্রে কৃতকার্য তাহলে কত হলো, তাহলে কৃতকার্য তাহলে কী হচ্ছে, সরণের অভিমুখে মানে যেদিকে সরণ হচ্ছে সেই উপাংশটা, সরণের অভিমুখে বলের উপাংশ গণিত কী হচ্ছে, সরণ, বস্তুটা যে সরণ হচ্ছে সেটা। কারণ তো এই বলটা তো একে সরাচ্ছে না, কারণ কি অনুভূমিক উপাংশ যে বলটা আছে সেটা একে সরে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে প্রযুক্ত বলের জায়গায় হয়ে যাবে সরণের অভিমুখে বলের উপাংশ। তাহলে সরণের অভিমুখে কী উপাংশ কত, এফ কস থিটা ইন্টু সরণ কত হয়েছে এখানে, ধরো এই এটা হয়েছে এস, তাহলে লিখবো কি এফ এস কস থিটা। ঠিক আছে, তাহলে এফ এস কস থিটা। তাহলে কৃতকার্য হলো কত, তাহলে ডাব্লু সমান কত হলো এফ এস কস থিটা। তাহলে যদি প্রযুক্ত বল এবং সরণ যদি থিটা কোণে থাকে তাহলে সেক্ষেত্রে কৃতকার্য কত হবে, ডাব্লু সমান হয়ে যাবে এফ এস কস থিটা। কেন হয় সেটা বুঝতে পারলে। এবার থিটার মান দেখো, তোমরা দশম শ্রেণীর যখন ত্রিকোণমিতি পড়বে তখন তোমরা আরও ভালো বুঝতে পারবে। তাহলে এই যে কস থিটা হলো, তাহলে থিটার মান যদি 0 ডিগ্রি হয় তা সেক্ষেত্রে কস থিটার মান কত হবে, 0 ডিগ্রি হলে কস থিটার মান হবে কত, কস 0 মান হয় কত 1, তাহলে কস থিটা হচ্ছে 1। যদি থিটা 30 ডিগ্রি হয় তাহলে সেক্ষেত্রে কস থিটার মান হবে কত, কস 30 সমান কত হয় √3/2। ঠিক আছে, যদি থিটা 45 ডিগ্রি হয়, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কস থিটার মান কত হবে, একটু মনে রাখবে, কস 45 সমান কত হয় 1/√2। যদি থিটা 60 ডিগ্রি হয় সেক্ষেত্রে কস থিটার মান হবে কত, কস 60 সমান কত হবে হাফ হয়ে যাবে, সেক্ষেত্রে কস হবে হাফ হয়ে যাবে। যদি থিটা 90 ডিগ্রি হয় সেক্ষেত্রে কী হয়ে যাবে, কস 90 ডিগ্রি হয়ে যাবে কত 0। ঠিক আছে, তাহলে কস 90 হয়ে যাবে কিন্তু 0, তাহলে কস 90 0 হলে পুরো ওয়ার্ক ডানটা কী হয়ে যাবে 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে যদি প্রযুক্ত বল এবং সরণ যদি 90 ডিগ্রি কোণে হয় তখন কিন্তু কৃতকার্যটা 0 হয়ে যাবে। তাহলে এই গেল কৃতকার্যের পরিমাপ, কীভাবে কৃতকার্য আমরা নির্ণয় করব। তাই কৃতকার্য সবসময় কী হয়, প্রযুক্ত বল ইন্টু সরণ, এবং অনেক সময় কি যদি বলের অভিমুখে সরণটা না হয়, ঠিক আছে, কোণে হয়, তা সেক্ষেত্রে হবে কি বলের উপাংশটা হবে অনুভূমিক উপাংশ ধরতে হবে এফ এস কস থিটা। ঠিক আছে, তাহলে এফ এস কস থিটার সময় কৃতকার্য হয়ে যাবে। তাহলে এই গেল আমাদের কৃতকার্য পরিমাপ। এরপর আসি কৃতকার্যের একক বা কার্যের একক। ঠিক আছে, এরপর আসি কি কার্যের একক, খুবই গুরুত্বপূর্ণ কার্যের একক। তাহলে কার্য আমি প্রথমেই বললাম, কার্য বা ওয়ার্ক সমান কী হচ্ছে, প্রযুক্ত বল ইন্টু সরণ। ঠিক আছে, তাহলে কার্যের একক কী হবে, তাহলে বলের একক হবে গণিত সরণের একক হবে। ঠিক আছে, বলের একক গণিত সরণের একক হবে। তাহলে ধরো এরপর আমি, তাহলে এর দুটো একক আছে, একটা একক কি, একটা হচ্ছে পরম একক, ঠিক আছে, আর একটা তোমার হচ্ছে কি অভিকর্ষীয় একক। অভিকর্ষীয় একক। এসআইতে পরম একক কি, এসআইতে পরম একক দেখো, ডাব্লু সময় কী হচ্ছে এফ ইন্টু এস। তাহলে এসআইতে কি এফ এর একক বের করতে হবে, এস এর একক বের করতে হবে। এফ মানে ফোর্স
ফোর্স বা বল, তাহলে বলের এসআই একক কি? নিউটন। গণিত হলে কী হবে? এটা হচ্ছে কী হয়ে যাবে? এস আর সরণ একক কি? মিটার। তাহলে কী হয়ে যাবে? নিউটন মিটার হয়ে যাবে, নিউটন মিটার। এই নিউটন মিটারকে কী বলা হয়? অনেক সময় কী বলা হয়? জুল। নিউটন মিটারকে বলা হচ্ছে জুল। ঠিক আছে, নিউটন মিটারকে বলা হচ্ছে কি? জুল। তা অনুরূপভাবে সিজিএসে কী হবে? সিজিএসে বলের একক কি? সিজিএসে বলের একক হচ্ছে ডাইন, আর সরণের সিজিএসে কি? সেমি বা সেন্টিমিটার। আর এইটাকে বলা হয় কি? আর্ক। ঠিক আছে, তাহলে এসআইতে কার্যের পরম একক হচ্ছে কি? জুল। আর জুল মানে হচ্ছে কি? নিউটন ইন্টু মিটার। আর সিজিএসে কী হবে? আর্ক। আর্ক মানে হচ্ছে কি? ডাইন ইন্টু সেন্টিমিটার। ঠিক আছে, আর অভিকর্ষ একক কি? অভিকর্ষ একক হচ্ছে এসআইতে কি? এসআইতে কী হবে? কিগ্রা মিটার। আর সিজিএস একক কী হবে? গ্রাম মিটার। গ্রাম মিটার, এই গ্রাম সেন্টিমিটার হবে, কারণ কি? সেন্টিমিটার হচ্ছে কি? সিজিএসে দৈর্ঘ্যের একক, গ্রাম সেমি। ঠিক আছে, তাহলে এরপর আমাদের এককগুলোর সংজ্ঞাগুলো জানতে হবে। সংজ্ঞাগুলো আমাদেরকে জানতে হবে, প্রতিটা এককের সংজ্ঞা। তাহলে প্রথমে জুল, জুলের সংজ্ঞা। জুল মানে কি হলো? জুল মানে হচ্ছে কি? নিউটন ইন্টু মিটার। তা নিউটনটা বল প্রয়োগ করা হচ্ছে, তার ফলে 1 মিটার সরণ হচ্ছে। তাহলে কোনো বস্তুর ওপর এক নিউটন বল প্রয়োগ করলে যদি বলের অভিমুখে ওই বস্তুটির সরণ 1 মিটার হয়, তাহলে ওই কৃতকার্যকে এক জুল বলা হবে বা বলে। ঠিক আছে, যদি 1 মিটার সরণ হয় তাহলে কৃতকার্যকে বলা হচ্ছে কি? ওই কৃতকার্যকে 1 জুল বলা হবে। তাহলে অনুরূপভাবে আর্গের সংখ্যা তাহলে কী হবে? তাহলে আর্গের সংখ্যাটা কী হবে? একইভাবে বলতে হবে, শুধুমাত্র নিউটনের জায়গায় কি বসিয়ে দেবো? শুধুমাত্র নিউটনের জায়গায় বসিয়ে দেবো কি? ডাইন বসিয়ে দেবো, আর মিটারের জায়গায় বসিয়ে দেবো কি? সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে দেখো সংখ্যাটা লিখছি। তাহলে কোনো বস্তুর ওপর 1 ডাইন বল করলে যদি বলের অভিমুখে বস্তুটির সরণ 1 সেমি হয়, তাহলে কৃতকার্যের পরিমাণকে 1 আর্ক বা
ওয়ান আর্ক বা ইআরজি লিখে দাও, আর্ক বলা হয়। ঠিক আছে, এরপর আসি অভিকর্ষের সংজ্ঞা। অভিকর্ষ এককের সংজ্ঞা, অভিকর্ষ এককের সংজ্ঞা কী ছিল? কিগ্রামিটার। ঠিক আছে, এসআইতে। এরপর আসছি কি অভিকর্ষের সংজ্ঞা, এবার হচ্ছে কি কিগ্রামিটারের সংজ্ঞা। কিগ্রামিটারের সংজ্ঞা, তাহলে কিগ্রা মানে মিটারের সংজ্ঞা কি বলবো? তো অভিকর্ষের এককের সংজ্ঞাগুলো এরকমই, যে কোনো একটা ভরের বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে উপরের দিকে 1 মিটার তুলতে বা 1 সেন্টিমিটার তুলতে যে পরিমাণ কার্য করতে হয় সেটাই হচ্ছে কি তার অভিকর্ষের একক কার্যের ক্ষেত্রে। তাহলে কিগ্রামিটার মানে কি? এটা ভরের একক। তাহলে 1 কেজি ভরের বা 1 কিগ্রা ভরের কোনো বস্তুকে, ঠিক আছে, অভিকর্ষের বিরুদ্ধে, অভিকর্ষের বিরুদ্ধে উপরের দিকে 1 মিটার তুলতে যে কার্য করতে হয় তাকে 1 কিগ্রা মিটার বলে। ঠিক আছে, তাহলে অভিকর্ষের বিরুদ্ধে উপরের দিকে 1 মিটার তুলতে যে কার্য করতে হয় সেটা হচ্ছে কি 1 কিগ্রা মিটার। তাহলে গ্রাম সেন্টিমিটারটা একইভাবে হবে, এটা আমি আর লিখছি না, আমি বলে দিচ্ছি। গ্রাম সেন্টিমিটার কী লিখে দেবে? এই যে ভরটা যেটা আছে, তাহলে এখানে কি করে দেবে? 1 গ্রাম ভরের কোনো বস্তু করে দেবে। ঠিক আছে, 1 গ্রাম ভরের বস্তু করে দেবে, আর উপর থেকে তুলতে হবে কত? 1, এখানে 1 মিটার ছিল, এখানে হয়ে যাবে 1 সেন্টিমিটার তুলতে যে কার্য করতে হয়। ঠিক আছে, সেটা হচ্ছে তার কি, সেটাকেই বলা হচ্ছে কি 1 গ্রাম সেন্টিমিটার। হয়েছে? তাহলে এই গেল আমাদের একক এবং তার সংজ্ঞা, খুবই গুরুত্বপূর্ণ। এবার আসি আর্গের সঙ্গে জুলের সম্পর্ক। ঠিক আছে, এবার আছে আর্গ ও জুলের মধ্যে সম্পর্ক। কোশ্চেন অনেক সময় আসে যে কি জুল ও আর্গ এর মধ্যে সম্পর্ক। ঠিক আছে, জুল ও আর্গের মধ্যে সম্পর্ক, এটা বের করতে। তাহলে দেখো, তাহলে 1 জুল মানে কি? 1 জুল মানে হচ্ছে কি 1 নিউটন ইন্টু 1 মিটার, তাই তো? 1 জুল মানে হচ্ছে কি 1 নিউটন ইন্টু মিটার। তাহলে আর্কটা কি? সিজিএসে, এটা হচ্ছে সিজিএস। তাহলে নিউটনটাকে সিজিএসে আর মিটারটাকে সিজিএসে নিয়ে গেলেই আমাদের কী হয়ে যাবে? পুরো আর্ক পেয়ে যাব। তাহলে 1 নিউটন সমান কত ডাইন, এটা আমার বের করতে হবে। কত ডাইন আমাকে এটা বের করতে হবে। তাহলে এটা কী করে বের করব? তাহলে এটা কিসের একক? এটা কি? এটা হচ্ছে বলের একক, বল। তাহলে বল কোথা থেকে আমরা পাই? নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে। ঠিক আছে, তাহলে নিউটনের সেকেন্ড ল যেটা আছে, দ্বিতীয় গতি সূত্রের গাণিতিক রূপটা কি? কি ছিল? প্রযুক্ত বলটা কি হচ্ছে? ভর ইন্টু তার ত্বরণ, ত্বরণের গুণফল। এটা হচ্ছে ভর, এটা হচ্ছে ত্বরণ, এই দুটোর গুণফল, তাই তো? এটা হচ্ছে নিউটনের গতিসূত্র। তাহলে এইখানে আমরা তাহলে কি 1 নিউটন, তাহলে কি এটা এসআই আছে, তাহলে 1 মিটার সমান কী হবে? তাহলে এই যে এম যেটা আছে কি, তাহলে কী হবে? এমটা যে ভরের একক, তাহলে ভরের এসআই একক কি? কেজি, 1 কেজি। আর
এটা কি ত্বরণ, ত্বরণ মানে কি মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে, 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এইগুলোকে এবার আমরা সিজিএস করে দেবো। তাহলে 1 কেজি সমান কত, কত গ্রাম, 1000 গ্রাম। আর 1 মিটার সমান কত সেন্টিমিটার, 100 সেন্টিমিটার। আর সেকেন্ড তো সিজিএসে সেকেন্ডই হয়, আর সেকেন্ড কোনো চেঞ্জ করতে হবে না। তাহলে কত হচ্ছে, তাহলে 1000 গণিত 100 হচ্ছে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এইটা মানে কত হচ্ছে, কটা শূন্য আছে, 5টা, 10⁵। গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড মানে কি হচ্ছে কি, এটা হচ্ছে কি ডাইন, ঠিক আছে, এটা মানে হচ্ছে ডাইন। তাহলে 1 নিউটন সমান তাহলে কত বেরোলো, তাহলে 1 নিউটন সমান কত বেরোলো, 10⁵ ডাইন বেরোলো, 10⁵ ডাইন। ইন্টু 1 মিটার সমান কত সেন্টিমিটার, 100 সেন্টিমিটার। তাহলে কত হচ্ছে 10⁵ গণিত হচ্ছে কি 10⁻100 মানে কি স্কোয়ার, তাহলে ডাইন সেন্টিমিটার। ডাইন সেন্টিমিটার মানে কি আর, তাহলে এইটা মানে কি হবে, সূচকের নিয়ম, দেখো নিচেরগুলো একই আছে, তাহলে উপরেগুলো কী হয়ে যায়, সবসময় যোগ হয়ে যায়, তোমরা অঙ্কে পড়েছো। তাহলে 5 + 2 কত হয়, 7, 10⁻7। তাহলে ডাইন সেন্টিমিটার মানে কি হলো, আর্গ, ঠিক আছে। তাহলে 1 জুল সমান কত আর্গ পেলাম, 1 জুল সমান, তাহলে কী হলো, 1 জুল সমান কত হলো, 10⁻7 আর্গ। তাহলে যদি প্রমাণ করতে বলে যে 1 জুলের সঙ্গে আর্গের সম্পর্ক লেখো, তাহলে এইভাবে প্রমাণটা করে দিতে হবে, ঠিক আছে। তাহলে 10⁵ কোথা থেকে এলো, তোমরা বুঝতে পারলে, এখান থেকে এলো, নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে এলো। তাহলে এই গেল আমাদের কার্যের একক, বিভিন্ন একক এবং তার এককগুলোর মধ্যে সম্পর্ক। এরপর আসবো কি আমাদের বিভিন্ন ধরনের কার্য, ঠিক আছে। তো কার্য কখন হবে, যখন বল প্রয়োগ করব এবং তার বল প্রয়োগ করার পরে বস্তুটা সরণ হবে। এবার সরণটা কিন্তু বিভিন্ন ধরনের হতে পারে, বলের অভিমুখে হতে পারে, বল যেদিকে প্রযুক্ত করছি তার বিপরীত দিকে হতে পারে, বা বল যেদিকে প্রযুক্ত করছি তার সঙ্গে সমকোণে হতে পারে। এবার যেমন সরণ হবে সেই হিসাবে কার্যগুলো বিভিন্ন ধরনের হয়, ঠিক আছে। তাহলে এখানে লিখছি, দেখো সরণের প্রকৃতি অনুসারে কার্য বিভিন্ন প্রকারের হয়, ঠিক আছে। 1 নম্বর কি, 1 নম্বর বলে লিখলাম, দেখো 1 নম্বর হচ্ছে, ধরো যদি সরণ প্রযুক্ত বলের অভিমুখে হতে পারে, সরণ প্রযুক্ত বলের অভিমুখে হতে পারে, অভিমুখে হতে পারে। 2 নম্বর হচ্ছে কি, সরণটা কি হচ্ছে প্রযুক্ত বলের একদম বিপরীতমুখী হতে পারে, বিপরীতমুখী হতে পারে, মানে বল যেদিকে প্রযুক্ত হচ্ছে তার উল্টো দিকে সরণটা হচ্ছে, ঠিক আছে, সেরকম হতে পারে। সেক্ষেত্রে কিন্তু কার্য আলাদা হবে, ঠিক আছে, কার্যের প্রকৃতিটা আলাদা হবে। বা সরণটা কি হচ্ছে, সরণ ও প্রযুক্ত বল কি হচ্ছে পরস্পর লম্ব, ঠিক আছে, বা সমকোণে, ঠিক আছে, সমকোণে হতে পারে, সমকোণে হতে পারে। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু কৃতকার্য কিন্তু আলাদা হতে পারে। যদি ধরো এবার 1 নম্বর কেস দিলাম, ঠিক আছে, যদি সরণটা যেদিকে হচ্ছে বল যেদিকে প্রযুক্ত হচ্ছে সেদিকে সরণ হলে সেটা কী বলবো, ধরো এটা বস্তু আছে,
এই দিকে টানছি, এইদিকে বল প্রয়োগ করছি, বস্তুটা সরণটা হচ্ছে এইদিকেই হলো, ঠিক আছে, এদিকেই সরণটা হলো, এটা হচ্ছে এস হলো সরণটা। তাহলে এক্ষেত্রে যে কৃতকার্য হলো, যেহেতু সরণের সাথে কৃতকার্য হচ্ছে, তাহলে এক্ষেত্রে যে কৃতকার্যটা হবে সেটাকে বলা হচ্ছে কি ধনাত্মক, ঠিক আছে, ধনাত্মক কার্য, এটাকে বলা হবে কি ধনাত্মক, ধনাত্মক কার্য। আর ধনাত্মক কার্য মানে কি হলো, বল এফ ও এস একই অভিমুখে হয়, ঠিক আছে, একই অভিমুখে হতে হবে, তাহলে ধনাত্মক কার্য বলা হবে। আবার মনে করো একটা বস্তু আছে, এইদিকে টানা হচ্ছে, এফ বল প্রয়োগ করা হচ্ছে, কিন্তু সরণ হচ্ছে এইদিকে, ঠিক আছে, এইদিকে সরণ হয়ে গেল। তাহলে প্রযুক্ত বল হচ্ছে এইদিকে, এদিকে প্রযুক্ত বল হচ্ছে, সরণটা হচ্ছে এইদিকে, সম্পূর্ণ বিপরীতমুখী। তাহলে এই ধরনের কৃতকার্য, তখন যে কৃতকার্যটা হবে এটা বলা হচ্ছে কি ঋণাত্মক, ঋণাত্মক কার্য, মানে এফ ও এস পরস্পর বিপরীতমুখী, ঠিক আছে, এফ ও এস কি হচ্ছে বিপরীতমুখী, ঠিক আছে। এটা কখন হতে পারে, ধরো একটা বস্তু আছে, একটা বস্তু তুমি ওপরের দিকে ছুঁড়ে দিলে, ঠিক আছে, ওপরের দিকে ছুঁড়ে দিলে, তাহলে এক্ষেত্রে বস্তুটার কী হচ্ছে, এটা অভিকর্ষীয় যে বলটা আছে বা ওজন যেটা আছে, অভিকর্ষীয় বল বা বস্তুটার যে ওজন, বস্তুটার মানে হচ্ছে কি এটা বস্তুটার যে ওজন কোন দিকে কাজ করছে, নিচের দিকে কাজ করছে, অভিকর্ষীয় বল মানে বস্তুটার ওজন, ঠিক আছে, mg, এটা সবসময় কী হচ্ছে নিচের দিকে কাজ করছে, আর বস্তুটা সরছে কোন দিকে, ওপরের দিকে, সরণটা কোন দিকে হয়েছে, এই দিকে সরণটা হয়েছে, তাহলে বলটা কাজ করছে নিচের দিকে আর সরণটা হয়েছে ওপরের দিকে। তাহলে এই ধরনের কৃতকার্য বলা হচ্ছে কি, এটা হচ্ছে কি নেগেটিভ, ঋণাত্মক কার্য, এটা হচ্ছে ঋণাত্মক কার্য, ঠিক আছে। তাহলে এইটা গেলো তোমাদের, তাহলে প্রথমেরটা হচ্ছে কি এটা এ কেস আর এটা হচ্ছে কি বি, ঠিক আছে। এরপর আছে কি কার্যহীন বল, ঠিক আছে, কার্য 0 সি, এটা হচ্ছে কি কার্য 0, কোনো কার্যই হবে না, কখন হবে না। আর এক্ষেত্রে কী হলো, ডাব্লুটা কী হচ্ছে, এটা পজিটিভ, এটা কি ডাব্লুটা নেগেটিভ, ঠিক আছে, ঋণাত্মক কার্য। এবার হচ্ছে কি যদি ফোর্স বা বল ও সরণ পরস্পরের সঙ্গে সমকোণে ক্রিয়াশীল হয়, ঠিক আছে, সমকোণে কাজ করে, সমকোণে থাকে এবং সমকোণে ক্রিয়াশীল হয়, বলটা এদিকে কাজ করলো, সরণটা অন্যদিকে হলো, তা সেক্ষেত্রে, ঠিক আছে, সেক্ষেত্রে তোমার হচ্ছে কি কার্যটা কেমন হবে, সেক্ষেত্রে কার্য কেমন হবে, ধরো একটা, এটা যেমন ভূমি, ধরো এটা হচ্ছে বস্তু, ঠিক আছে, তুমি এই ধরো তুমি একটা কি বলবো, একটা বস্তুকে তুমি বা সুটকেসকে তুমি নিয়ে যাচ্ছ, এটা সুটকেসকে তুমি হাতে করে ধরে নিয়ে যাচ্ছ, এদিকে নিয়ে যাচ্ছ, এদিকে নিয়ে যাচ্ছ, ঠিক আছে, এদিকে নিয়ে এলে, মনে করো এই জায়গাটা তুমি নিয়ে এলে, এটা সুটকেস, এই জায়গায় নিয়ে এলে, তাহলে সরণটা হলো, এটা সরণ হলো। তাহলে এক্ষেত্রে কি বল কাজ করছে, এক্ষেত্রে দেখো সুটকেসটা তুমি হাতে করে নিয়ে যাচ্ছ, তার মানে কি এর যে ওজন আছে বা অভিকর্ষীয় বল, ওজন মানে হচ্ছে কি অভিকর্ষীয় বল, ঠিক আছে, mg, এ কাজ করছে নিচের দিকে এবং
যে সুটকেস আছে তার সরণ হচ্ছে কোন দিকে, এই দিকে সরণ হচ্ছে। তাহলে ফোর্স কাজ করছে এই দিকে আর সরণ হচ্ছে এই দিকে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু এই যে ফোর্স এবং এস এদের মধ্যে কোনটা কত, থিটা কোনটা কত, 90 ডিগ্রি। যদি প্রযুক্ত বল এফ ও এস মানে সরণ, ঠিক আছে, যদি এদের যে কোণটা যেটা আছে থিটা কোণটা যদি 90 ডিগ্রি হয়, এক সমকোণ হয়, তাহলে সেক্ষেত্রে কার্য কী হয়ে যাবে, জিরো হয়ে যাবে। কেন জিরো হবে দেখো বলছি। তাহলে কৃতকার্য মানে কি, যখন কোণে ফোর্সটা পড়বে বলটা কাজ করবে তখন কৃতকার্য কত হলে কী হয়, এফ এস কস থিটা, এফ এস কস থিটা। তাহলে এক্ষেত্রে প্রযুক্ত বল এবং সরণের মধ্যে কোনটা থিটাটা কত, এক্ষেত্রে থিটা কত, 90 ডিগ্রি, এফ এস কস 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে কস 90-র মান কত, একটু আগের দিকে ফিরে যাব। দেখো এখানে কস 90-র মান কত দেওয়া আছে, কস 90-র মান কত আছে, 0। তাহলে কস 90-র মান সবসময় কী হয়, 0 হয়, ঠিক আছে। তোমরা ক্লাস 10-এ যখন ত্রিকোণমিতি পড়বে তোমাদেরকে ওগুলো আরও মনে রাখতে হবে। তাহলে এক্ষেত্রে কী হচ্ছে, এফ ইন্টু এস কস 90-র মানটা কী হলো, ইন্টু 0। তো 0কে যখন কোনো কিছুতে গুণ করবে কী হয়ে যাবে, পুরোটা 0 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে কৃতকার্য কত হলো, 0। তাহলে ডাব্লু সমান কত হলো এখানে, এক্ষেত্রে 0, মানে এটা হচ্ছে কি কার্যহীন বল। যে বলটা প্রযুক্ত হলো এখানে সে বলটা কোনো কাজই করলো না, এটা হচ্ছে কি কার্যহীন বল, ঠিক আছে। তাহলে কার্যহীন বলের সংজ্ঞা যদি বলা হয় কী হবে, যখন প্রযুক্ত বল এবং বস্তুর সরণ যখন পরস্পরের সঙ্গে সমকোণে থাকে তখন সেক্ষেত্রে ওই বল প্রযুক্ত বল কোনো কার্য করে না, ঠিক আছে। এই ধরনের বলকে বলা হচ্ছে কি কার্যহীন বল। কার্যহীন বলের অনেক উদাহরণ আছে। ধরো পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে, ঠিক আছে, এটা পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। তাহলে এখানে ধরো সূর্যটা আছে, ঠিক আছে, এখানে সূর্যের চারিদিকে কী করে, এটা বৃত্তাকার পথে পৃথিবী ঘোরে, বৃত্তাকার পথে কী হচ্ছে, পৃথিবী ঘোরে, এটা পৃথিবী এই কক্ষপথে ঘোরে। তাহলে এক্ষেত্রে সূর্য এবং পৃথিবীর মধ্যে যে আকর্ষণ বল কাজ করে সেটা কি বলে, মহাকর্ষ বল বলা হয়, মহাকর্ষ বল, ঠিক আছে, এফ। আর এই বৃত্তাকার পথে কী হয়, সরণ কোন দিকে হয়, এই বৃত্তাকার পথে স্পর্শক বরাবর সরণ হয়, ঠিক আছে। পৃথিবীটা এই স্পর্শক বরাবর সূর্যকে ছেড়ে চলে যেতে চাইছিল, কিন্তু সূর্য কী করছে, এই বরাবর আকর্ষণ করে তাকে ধরে রেখেছে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে এটা হচ্ছে সরণ, এটা সরণের অভিমুখ এই দিকটা, ঠিক আছে, এই দিকটা সরণ। তাহলে সরণটা হচ্ছে এইদিকে, আর বস্তুর যে মহাকর্ষ বলটা কাজ করছে এইদিকে। তাহলে এদের মধ্যে কোণ কত, 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে থিটার মানটা কত হচ্ছে, 90 ডিগ্রি। আর থিটা যখন 90 ডিগ্রি হয়ে যাবে কী হয়ে যাবে, ডাব্লু সমান কী হয়ে যাবে, এফ এস কস থিটা, মানে এফ এস কস 90 ডিগ্রি, ঠিক আছে। কস 90 জিরো হয়ে যায়, ঠিক আছে, পুরোটা জিরো হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে কি একটা কার্যহীন বলের উদাহরণ, ঠিক আছে। তাহলে কার্যহীন বল মানে কি হলো, যখন প্রযুক্ত বল সংজ্ঞা যদি বলে তাহলে কী লিখবে, যখন প্রযুক্ত বল এবং বস্তুর সরণ পরস্পরের সঙ্গে সমকোণে থাকে তখন কি ওই বল কোনো কার্য করে না, ঠিক আছে। এই বলকে বলা হচ্ছে কার্যহীন বল। তাহলে দেখো দুটো ক্ষেত্রে হচ্ছে কি কোনো বল প্রযুক্ত হলেও কোনো কার্য হয় না, ঠিক আছে। কোন দুটো ক্ষেত্রে দেখো আমি আলোচনা করছি।
দেখো নিম্নলিখিত দুটি ক্ষেত্রে বল প্রযুক্ত হলেও কি কোনো কার্য হয় না, ঠিক আছে, কোনো কার্য হয় না কোন দুটো ক্ষেত্রে। তা দেখো কার্য মানে কি ছিল, ডাব্লু ইজিক্যাল টু এফ এস কস থিটা। তাহলে এখানে বল তো প্রযুক্ত হচ্ছে, তাহলে এখানে এইটা কিন্তু তাহলে জিরো হচ্ছে না, নট জিরো, এটা কিন্তু জিরো হতে পারে না যদি বল প্রয়োগ করছো, ঠিক আছে। বল যদি প্রযুক্ত হয় এটা কিন্তু জিরো, এফটা জিরো হবে না। তাহলে এইটা জিরো হতে হলে কী করতে হয়, এসটা জিরো হতে হবে কিংবা সিও কস থিটাটা জিরো হতে হবে, ঠিক আছে। এই দুটো হয়, তাহলে কি এস মানে সরণটা জিরো হতে হবে, জিরো হলে তখন ডাব্লু ইজিক্যাল টু জিরো হবে, অথবা কস থিটাটা যদি জিরো হয় তখন হচ্ছে কি ডাব্লুটা হচ্ছে কি জিরো হবে। কস থিটা কখন জিরো হবে, যখন থিটা ইজিক্যাল টু 90 ডিগ্রি। তাহলে এ আর এই দুটো কেসে শুধুমাত্র কৃতকার্য জিরো হতে পারে, ঠিক আছে। তাহলে টোটালটা জিরো হতে হলে, ডাব্লুটা জিরো হতে হলে কী করতে হবে, এফ কখনো জিরো হতে পারে না, কারণ যেহেতু তুমি বল প্রয়োগ করছো। তাহলে হয় এস অর্থাৎ সরণটা জিরো হতে হবে, তাহলে কী হবে, এসটা জিরো হলে পুরো ডাব্লুটা জিরো হয়ে যাবে, বা কস থিটা জিরো হতে হবে। কস থিটা কখন জিরো হয়, যখন থিটাটা হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ কি প্রযুক্ত বল ও এসের মধ্যে থিটাটা কী হচ্ছে 90 ডিগ্রি হতে হয়, ঠিক আছে। তাহলে প্রথম কেস, এ কেস হচ্ছে কি যখন হচ্ছে কি সরণ জিরো, মানে সরণ হচ্ছে না, ঠিক আছে। তাহলে কখন হতে পারে, ধরো একটা আলমারিকে বা বড় একটা পাথরকে তুমি খুব চেষ্টা করছো, বল প্রয়োগ করছো, কিন্তু সরাতে পারছো না। তাহলে সেক্ষেত্রে কি হয়, যখন হচ্ছে কি যখন বস্তুর আদৌ সরণ হয় না, ঠিক আছে, যখন বস্তুর আদৌ সরণ হয় না, ঠিক আছে, বল প্রয়োগ করা সত্ত্বেও, ঠিক আছে। অর্থাৎ কি এসটা যখন হচ্ছে কি জিরো হয়, এস যখন জিরো হয়, বুঝা গেল। ধরো একটা আলমারিকে বা যেটা বললাম পাথরটা খুব ঠেলছো, ঠিক আছে, কোনো সরণ হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে কিন্তু এসটা জিরো হওয়ার জন্য কী হচ্ছে, ডাব্লুটা জিরো হয়ে যাবে। বা কোনো দড়ি টানাটানি খেলা হচ্ছে, উভয় পক্ষই খুব শক্তিশালী, তাহলে কী হচ্ছে, দড়িটায় কোনো সরণ হচ্ছে না, তাহলে সেক্ষেত্রেও কিন্তু কোনো কার্য হয় না, ঠিক আছে। আরেকটা কেসে হতে পারে, মনে করো বৃত্তাকার পথে ঘুরছে কোনো একটা, ঠিক আছে। তো আরেকটা কেসে কখন সরণ জিরো হতে পারে, যখন প্রাথমিক ও অন্তিম অবস্থান একই হয়, তখন কিন্তু কী হয়, সরণ জিরো হয়ে যায়। ধরো একটা কোনোটা বস্তু, ঠিক আছে, কোনোটা বস্তু বৃত্তাকার পথে ঘুরতে আবার সেই জায়গায় আবার ফিরে এলো, তাহলে এই ক্ষেত্রে কী হচ্ছে, সরণটা কী হয় জিরো, কারণ কি সরণটা কী হয়, অন্তিম অবস্থায় প্রাথমিক অবস্থায় একই হলে সরণ জিরো হয়, ঠিক আছে। তা সরণ যদি জিরো হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো কার্য হবে না, ঠিক আছে। এবার আসি 2 নম্বর কেস। 2 নম্বর কেস মানে হচ্ছে কস থিটা জিরো হয় যদি। এবার আসছি 2 নম্বর কেস। 2 নম্বর কেস মানে কী হচ্ছে, তাহলে ডাব্লু ইজিক্যাল টু এফ এস কস থিটা। তাহলে এক্ষেত্রে কস থিটাটা হচ্ছে কি 90 ডিগ্রি হলে তখন কী হয়ে যাবে, কস 90 কী হয়ে যায়, জিরো হয়ে যায়, তখন এটা কি জিরো হয়ে যাবে, এসটা কী হয়ে যাবে
এস নয় পুরোটা জিরো হয়ে ডাব্লুটা তখন জিরো হয়ে যাবে, ডাব্লুটা তখন হচ্ছে কি জিরো হয়ে যাবে। ঠিক আছে, তাহলে থিটা মানে কি এফ ও এস। ঠিক আছে, যে বলটা প্রয়োগ করছে এবং যার ফলে সরণটা হচ্ছে ওটার মধ্যে যদি 90 কোণ, ঠিক আছে, যদি 90 ডিগ্রি হয় তখন সেটা হবে। তাহলে এই যে আগে একটা উদাহরণ যেটা বললাম, একটা কি হয়, এটা সূর্য আছে, সূর্য, ঠিক আছে, এটা সূর্য চারদিকে হচ্ছে কি বৃত্তাকার পথে, সূর্যের বৃত্তাকার পথে এই পৃথিবীটা ঘুরছে। ঠিক আছে, তাহলে এখানে কী হচ্ছে, সূর্য এবং পৃথিবী পরস্পরকে যে বলটা আকর্ষণ হচ্ছে কি মহাকর্ষ বল বলা হচ্ছে, মহাকর্ষ বল। আর হচ্ছে কি, আর এর সরণটা কোন দিকে হয়, এই বৃত্তীয় কক্ষপথের স্পর্শক বরাবর। ঠিক আছে, স্পর্শক বরাবর হয়, সরণটা হয় এস। তাহলে এদের মধ্যে কোনটা কত, 90 ডিগ্রি হলো। 90 ডিগ্রি হওয়ার জন্য কী হচ্ছে, cos 90 হয়ে যাবে, cos 90 হচ্ছে কি cos 90 ডিগ্রি জিরো হয়ে যাবে। এইটা জিরো হওয়ার জন্য কী হচ্ছে, এফ এস গুণিত জিরো, ওটা জিরো হয়ে যাবে। তাহলে মহাকর্ষ বল হচ্ছে কি একটা কার্যহীন বল, মহাকর্ষ বল হচ্ছে কি কার্যহীন বল। বা কোনো একটা তুমি সুটকেস নিয়ে মাটিতে হেঁটে যাচ্ছ, আগে বললাম উদাহরণটা, সুটকেস নিয়ে তুমি এদিকে হেঁটে যাচ্ছ, তাহলে সুটকেসের নিচের দিকে কী করছে, এফ কাজ করছে অভিকর্ষীয় বল, আর সুটকেসটা সরানো হচ্ছে এদিকে, এস হচ্ছে এদিকে। তাহলে এদের মধ্যে যে কোণটা কি 90 ডিগ্রি। ঠিক আছে, সে 90 ডিগ্রি হওয়ার জন্য কী হচ্ছে, এটা ডাব্লু ইজিক্যাল টু কী হয়ে যাচ্ছে, জিরো হয়ে যায়। ঠিক আছে, এগুলো সব হচ্ছে কি কার্যহীন বল। বা কোনো ব্যক্তি হেঁটে যাচ্ছে, ঠিক আছে, কোনো ব্যক্তি হেঁটে যাচ্ছে, তাহলে এক্ষেত্রে কী হয়, যে বস্তুটার যে ওজন কি কাজ করে, নিচের দিকে কাজ করে বস্তুটার ওজন মানে কি হচ্ছে অভিকর্ষীয় বল, এটা মানে হচ্ছে অভিকর্ষীয় বল, এ নিচের দিকে কাজ করছে, হেঁটে যাচ্ছে, এইদিকে হেঁটে যাচ্ছে। তাহলে এদের মধ্যে কোনটা কত, 90 ডিগ্রি। তাহলে এক্ষেত্রেও কী হচ্ছে, ডাব্লু ইজিক্যাল টু জিরো, কার্যহীন বল। তাহলে এগুলো সব হচ্ছে কার্যহীন বলের উদাহরণ, খুবই গুরুত্বপূর্ণ। এবং কার্যহীন বলের সংজ্ঞাটা করবে, তার সংজ্ঞাটা আগে বলে দিচ্ছি, যখন কোনো বস্তুর ওপর বল প্রযুক্ত হয় এবং বস্তুর সরণ যদি এই বলের সঙ্গে সমকোণে হয়, তখন সেই প্রযুক্ত বল কোনো কার্য করে না। তাহলে এই ধরনের বলকে বলা হচ্ছে কি কার্যহীন বল। আর এই উদাহরণগুলো ভালোভাবে করবে। তাহলে আজকে এই পর্যন্ত থাক, এর পরের দিন আবার নেক্সট ভিডিওতে নেক্সট কোশ্চেন আলোচনা করব। থ্যাংক ইউ।